আচ্ছা, কিছু বই আছে যেগুলো কিন্তু নিছক কালির আচরণ নয়, এগুলো আগুনের স্ফুলিঙ্গ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি ঠিক তেমনই একটা উপন্যাস। ভাবা যায়, একটা বই এতটাই শক্তিশালী ছিল যে একটা গোটা সাম্রাজ্য, হ্যাঁ ব্রিটিশ সাম্রাজ্য, এর ভয়ে কেঁপে উঠেছিল। চলুন আজ এই নিষিদ্ধ উপন্যাসের ভেতরে সেই আগুনটাকে একটু খুঁজে দেখি। ব্যাপারটা ভাবুন একবার। একটা উপন্যাস, একটা গল্পকে এতটাই বিপজ্জনক মনে করা হলো যে ব্রিটিশ সরকার সেটাকে নিষিদ্ধ করতে বাধ্য হলো। এর অক্ষরের আড়ালে এমন কি লুকিয়েছিল যে একটা বিশাল সাম্রাজ্যের শাসকদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল? চলুন সেই রহস্যটাই আজ ভেট করা যাক। আসলে পথের দাবি তো শুধু একটা গল্প নয়, এটা ছিল পরাধীন ভারতের বুকে স্বাধীনতার এক জ্বলন্ত মশাল, যা ব্রিটিশদের কাছে ছিল একটা সরাসরি হুমকি। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার কলমের খোঁচায় যে বার্তাটা দিয়েছিলেন সেটা ছিল একদম স্পষ্ট আর প্রচণ্ড শক্তিশালী। তিনি শুধু কয়েকটা চরিত্র তৈরি করেননি, তিনি তৈরি করেছিলেন বিপ্লবের একটা আদর্শ। আর সেই আদর্শ সেই সময়ের তরুণ সমাজকে অসম্ভব অনুপ্রাণিত করেছিল। এই উপন্যাসের একদম মূলে আছে তিনটি চরিত্র। তিনজনের আদর্শ, বিশ্বাস, জীবনকে দেখার ভঙ্গি সবকিছুই একদম আলাদা, কিন্তু ভাগ্যই তাদের একই পথের পথিক করে তোলে। একদিকে আছে অপূর্ব, শিক্ষিত, ধর্মপ্রাণ আর পাঁচটা সাধারণ বাঙালি যুবকের মতো, যে নিজের বিশ্বাস আর ঐতিহ্যকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। আর ঠিক তার উল্টো দিকে সব্যসাচী, এক রহস্যময়, ইস্পাতের মতো দৃঢ় বিপ্লবী নেতা। তার কাছে জীবনের মানে একটাই, ভারতের পূর্ণ স্বাধীনতা, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো পথই তার কাছে ভুল নয়। আর এই দুই ভিন্ন মেরুর মানুষের মাঝখানে একটা সেতুর মতো দাঁড়িয়ে আছে ভারতী, এক আধুনিক, শিক্ষিত আর স্বাধীন মনের নারী। তার চরিত্রটা সেই সময়ের সমাজের সব পুরনো ধ্যান ধারণাকে যেন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সেই অপূর্বের ঐতিহ্যের জগৎ আর সব্যসাচীর বিপ্লবের পথের মধ্যে একটা যোগসূত্র তৈরি করে। উপন্যাসের একদম কেন্দ্রে আছে পথের দাবি নামের একটা গুপ্ত বিপ্লবী সংগঠন, আর এর নেতাকে ওই সব্যসাচী। তাদের লক্ষ্য ছিল একটাই, আর সেই লক্ষ্য নিয়ে কোনো আপোষ ছিল না। পথের দাবির লক্ষ্যগুলো ছিল একদম পরিষ্কার। তারা কিন্তু কোনো সংস্কার বা আংশিক স্বাধীনতা চায়নি, চেয়েছিল পূর্ণ স্বাধীনতা, অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স। তাদের কাছে অহিংসা নয়, বরং প্রয়োজনে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ব্রিটিশদের তাড়ানোটা ছিল মূল মন্ত্র। আর তাদের কাজ শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না, গোটা এশিয়া জুড়ে এর নেটওয়ার্ক ছড়িয়েছিল। চাকরি সূত্রে বর্মার রেঙ্গুনে থাকা অপূর্ব একদম নিজের মতো করে একটা সাধারণ জীবন কাটাতে চেয়েছিল, কিন্তু ভাগ্য তাকে এমন এক প্যাচে ফেলে দেয় যে সে নিজের অজান্তেই এই বিপ্লবী সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ে। আর এই একটা ঘটনাই তার শান্ত, গোছানো জীবনটাকে একেবারে ওলটপালট করে দেয়। ভারতের স্বাধীনতাই আমার একমাত্র লক্ষ্য, আমার একমাত্র সাধনা। ব্যাস, এই একটা বাক্যেই যেন সব্যসাচী নামের মানুষটার পুরো পরিচয়টা পাওয়া যায়। তার কাছে ব্যক্তিগত জীবন, সুখ, আরাম এসবের কোনো জায়গাই নেই, আছে শুধু একটাই সাধনা, দেশের মুক্তি। আর এই যে নিষ্ঠা, এটাই তাকে একজন সাধারণ মানুষ থেকে কিংবদন্তি করে তুলেছে। গল্প যত এগোতে থাকে, বন্ধুত্ব, বিশ্বাস আর আদর্শ এক কঠিন পরীক্ষার মুখে পড়ে। আর উপন্যাসের চূড়ান্ত মুহূর্তে এসে সম্পর্কের সব সমীকরণগুলো ভীষণ জটিল হয়ে ওঠে। ঘটনাটা একটা নাটকীয় মোড় নেয়। অপূর্ব, যে কিনা বিপ্লবীদের কার্যকলাপ নিয়ে একটু সন্দিহান হয়ে পড়েছিল, তাকেই একসময় দলের জন্য বিপজ্জনক বলে মনে করা হয়, আর দলের ভালোর জন্য তাকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে নেতা সব্যসাচী দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে অপূর্বকে বাঁচিয়ে দেন। আর এই মুহূর্তেটাই কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এখানে একটা বড় প্রশ্ন ওঠে, আদর্শ বড় নাকি একটা মানুষের জীবন? দেশের জন্য কাজ করতে গিয়ে একজন নিরাপদকে মেরে ফেলা কি ঠিক? সব্যসাচীর এই সিদ্ধান্তটা তার ভেতরের মানবিক দিকটা যেমন তুলে ধরে, তেমনি দেশপ্রেমের গতানুগতিক ধারণার সামনে একটা বড় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দেয়। উপন্যাসের শেষটা কিন্তু কোনো নিশ্চিত উত্তর আমাদের দেয় না, বরং মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন রেখে যায়। এই যে পথ, এই পথের শেষটা আসলে কোথায়, সেই উত্তরটা যেন অজানাই থেকে যায়। গল্পের শেষে সব্যসাচী ব্রিটিশদের হাত থেকে পালিয়ে যান ঠিকই, কিন্তু তার সংগঠন পথের দাবির কি হবে? ভারতের স্বাধীনতা সংগ্রামের ভবিষ্যৎ কি? শরৎচন্দ্র কিন্তু এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর দেননি। হয়তো তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে স্বাধীনতার পথটা কোনো একজন মানুষের উপর নির্ভর করে না, এটা একটা লম্বা যাত্রা, যা এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে চলতেই থাকে। ভাবুন, বইটা নিষিদ্ধ ছিল, কিন্তু তারপরেও
এটা গোপনে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের হাতে হাতে ঘুরত, তাদের সাহস জোগাত। এটা শুধু একটা বই ছিল না, এটা ছিল যেন বিপ্লবের একটা ইশতেহার। আর আজও এই উপন্যাসের তোলা প্রশ্নগুলো, যেমন দেশপ্রেমের আসল মানে কি, আত্মত্যাগের শেষ সীমাটাই বা কোথায়, আমাদের সবাইকে ভাবায়। আর সব শেষে উপন্যাসটা আমাদের সবার সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। একটা দেশের জন্য একজন মানুষ ঠিক কতটা ত্যাগ করতে পারে? সব্যসাচী তো তার সবকিছু ত্যাগ করেছিলেন, কিন্তু সেই ত্যাগের সীমাটা কোথায়, আর সেই সীমাটা ঠিক করে দেবে কে? এই কঠিন প্রশ্নগুলোই পথের দাবিকে শুধু একটা উপন্যাস নয়, বরং আমাদের নৈতিকতার সামনে ধরা একটা আয়না করে তুলেছে।